আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জুলজির আরো একটি অধ্যায়ে। আজকে আমরা পরিপাক এবং শ্বসন চ্যাপ্টার থেকে অনেকগুলো এমসিকিউ সলভ করব এবং এখানে আমরা মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন, ডেন্টাল অ্যাডমিশনের কোশ্চেন, সাথে বিভিন্ন লেখকের অনুশীলনের প্রশ্ন এবং আজমল স্যারের বইয়ের সম্ভাব্য প্রশ্ন এইগুলা নিয়ে কাজ করব। ওকে, তো চলো শুরু করা যাক। এইটা এই সলভ ক্লাসটা করার আগে আমি আশা করতেছি তোমরা দাগানো বইয়ের যে ক্লাসটা আমি বুঝিয়ে বুঝিয়ে যে ক্লাসটা নিয়েছি ওইটা করে আসছো, এবং আমি এক্সপেক্ট করি যে তুমি দাগানো বইয়ের ক্লাসটা করবা এবং সলভ ক্লাসটা করবা, তাহলে তোমার 100% প্রস্তুতি হবে। ইনশাল্লাহ তুমি দারুণ কিছু করে দেখাইতে পারবা এক্সামে। চলো চলো শুরু করি আমরা। আচ্ছা, মানবদেহে খনিজ লবণের কাজ কি? মানবদেহে খনিজ লবণের কাজ হচ্ছে পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করা। ঠিক আছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের উপরের পাটির দাঁতের সংকেত কোনটা? মনে আছে ICPM 2123 দিছিলাম না টেকনিক? এই যে ডি নাম্বার। মানুষ সর্বভোগ প্রাণী কারণ মানুষের কর্তন, ছেদন এবং পেষণ দাঁত আছে। পেষণ এবং কর্তন দাঁত আছে। অগ্রপেষণ এবং পেষণ দাঁত আছে। ছেদন ও পেষণ দাঁত আছে। মাই গড, এটা তো বইয়ে নাই কোথাও। মেবি এ নাম্বার হবে আনসার, একটু দেখি। এক্স্যাক্টলি, কর্তন, ছেদন এবং পেষণ দাঁত আছে, এ কারণে মানুষকে বলা হয় সর্বভোগ প্রাণী। মানুষের দাঁত কোন ধরনের? মানুষের দাঁত হচ্ছে ডিফোডন্ট ধরনের বা ডাইফোডন্ট বলতে পারো। দুবার গজায়, এই কারণে ডাইফোডন্ট বলা হয়। খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে কোনটি? আচ্ছা, এটা হচ্ছে লাইসোজাইম এনজাইম এই কাজটা করে থাকে। ওকে। জিহ্বার কোন অংশ লবণাক্ততা স্বাদ গ্রহণ করে? আচ্ছা, মনে আছে টেকনিকটা কি দিছিলাম? মিলতি। তাহলে মিষ্টি লবণাক্ত, এটা হচ্ছে অগ্রপার্শ্ব অংশ। ওকে, তাহলে একদম অগ্র অংশ হচ্ছে মিষ্টি আর অগ্রপার্শ্ব অংশ হচ্ছে লবণাক্ততা। নিচের কোনটি খাদ্য গিলে ফেলার সময় ষড়যন্ত্রের ছিদ্র বন্ধ করে? আলজিহ্বা। এপিগ্লটিস, ঠিক আছে। এপিগ্লটিসের মানে তো হচ্ছে তোমার উপজিহ্বা, আলজিহ্বা তো না। তো অ্যান্সার আলজিহ্বা দিলে মেবি এখানে হবে। ঠিক আছে। কোনটি খাদ্যমণ্ডকে মানবদেহের নাসা ছিদ্রের পথে প্রবেশে বাধা দেয়? কোমল তালু। একজন পূর্ণবয়স্ক মানুষের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত? ওই যে ICPM হিসাব করো 2123, তাহলে 3 গুণ 2, তাহলে 6টা হচ্ছে না? এক্স্যাক্টলি। প্রাপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুঠুরির সংখ্যা কত? আচ্ছা, এটা কি বুঝতে পারছো? দেখো আমি আরেকটা আবার বুঝাই। দেখো ICPM ছিল না, এটা না ফর্মুলা 2123, এই সংখ্যাটা আমি মনে রাখতে বলছিলাম আর এইটাও মনে রাখতে বলছিলাম। ক্লাসটা করে এসো ভাই। ICPM এম দেখো কত? 3। তো এটা উপর প্লাস উপরের পাটিতেও আছে 3টা, নিচের পাটিতেও 3টা, তাহলে 3 দুগুণে 6 না? সেটা আমি বললাম। প্রাপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুঠুরির সংখ্যা কত? নিচের চোয়ালে 16টা, উপরের চোয়ালে 16টা, টোটাল 32টা। ওকে। মোলার দাঁতের কাজ কোনটি? আচ্ছা, মোলার কোনটা? মোলার হচ্ছে মাড়ির দাঁত, মানে পেষণ দাঁত যেটা, ওইটা। খাবার টুকরো করা, ছেঁড়া, খাবার টুকরো করা, পেষণ করা, খাবার চর্বণ করা, পেষণ করা, এই যে এটা চাবানো এবং পেশা, এটা। একজন 6 বছর বালিকার দাঁতের সংকেত কোনটা? ওটা হচ্ছে ICPM 2102, এটা। তাহলে এই যে 2102 হচ্ছে এই যে বি নাম্বার আনসার। ওকে। কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়? ডিউডেনাম, ইলিয়াম, জেজুনাম, ডিজেয়ালি, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। অ্যাপেন্ডিক্স হচ্ছে বৃহদান্ত্রের অংশ, যেটা তোমার বৃহদান্ত্রের সিকামের সাথে কানেক্টেড থাকে।
মানুষের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়? প্যারোটিড গ্রন্থি একটি লালা গ্রন্থি। পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে মানুষের অ্যাপেন্ডিক্স একটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে শরীরে থাকে। জিহ্বার পিছনের অংশে স্বাদকোরক মিষ্টতা অনুভবে সাহায্য করে। নো, জিহ্বার সামনের অংশ মিষ্টতা অনুভব করবে, এটা হবে আনসার। ওকে, ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? ক্ষুদ্রান্ত্রের অংশ হচ্ছে ডিজেয়ালি, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে ফান্ডাস পাকস্থলীর অংশ ভাই। জিহ্বার কোন অংশে সুস্বাদুতা স্বাদ অনুভূতি গৃহীত হয়? মধ্য অংশে। মধ্য, আহা, দৌড় ভাই দৌড়, কি ভুলটা করলাম, মধ্য না রে। এই যে এটা যদি একটা জিহ্বা হয়, এই যে এই অংশটা হচ্ছে তোমার মিষ্টির জন্য, এই অংশটা লবণাক্ততার জন্য, এটা অম্লতা বা অম্লতা বা টক স্বাদ যেটা এটার জন্য। আর পেছনের অংশ যেটা, এটা হচ্ছে তিক্ততার জন্য। আর এই যে কেন্দ্রীয় অংশ যেটা, এই কেন্দ্রীয় অংশ যেটা, এই জায়গাটা হচ্ছে সুস্বাদের জন্য। ওকে, তাহলে এটা হচ্ছে আনসার। জিহ্বার কোন অংশে মিষ্টতা স্বাদ অনুভূতি হয়? আচ্ছা, এটা হচ্ছে অগ্রপ্রান্তে। অন্ননালী সংলগ্ন, অন্ননালী সংলগ্ন পাকস্থলীর অংশকে কি বলে? আচ্ছা, ওইটা হচ্ছে কার্ডিয়া। পাকস্থলীর প্রধান অংশকে কি বলে? কার্পাস, অ্যান্ট্রাম, ফান্ডাস, কার্ডিয়া। মেবি ফান্ডাস, দেখি। ও মাই গড, কার্পাস। ওয়েট, আচ্ছা এটা আমি চেক দিছি, এটা আমার একটু শব্দের অর্থ জানতে একটু ভুল হয়েছিল। দেখো, কার্পাস মানে কি? কার্পাস মানে হচ্ছে দেহ। এটাই পাকস্থলীর প্রধান অংশ না? আজমল স্যারের বইয়েও তো আছে। বাট ওই শব্দের মারপ্যাচটা একটু ধরতে আমাদের সমস্যা হয়েছে। তো কার্পাস মানে হচ্ছে দেহ, এই দেহটাই হচ্ছে পাকস্থলীর প্রধান অংশ। ওকে। বৃহদন্ত্রের অংশ নিচের কোনটি? আচ্ছা, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ, সিকাম হচ্ছে বৃহদন্ত্রের অংশ। ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম ক্ষুদ্রান্ত্রের অংশ, সিকাম হচ্ছে বৃহদন্ত্রের অংশ। ক্ষুদ্রান্ত্রের ক্ষুদ্র অংশ কোনটি? আচ্ছা, ক্ষুদ্র অংশ কোনটা? ইলিয়াম নাকি? ও মাই গড, ডিউডেনাম। এটা কোন ধরনের কোশ্চেন? ক্ষুদ্র অংশ কোনটা? ডিউডেনাম। এটা তো ভাই চিত্র দেখতে হবে, না হয় ওই যে দৈর্ঘ্য দেওয়া আছে ওইখান থেকে একটু দেখে নিতে পারো। বাট এটা আউট অফ ট্র্যাক কোশ্চেন আই থিঙ্ক। দুধদাঁতে অনুপস্থিত থাকে কোনটা? আইসিপিএম না, সংকেত আইসিপিএম 2102, তাহলে প্রিমোলার বা অগ্রপেশন দাঁত যেটা, এটা অনুপস্থিত থাকে। পাকস্থলীর প্রাচীর কতটি পর্যায়ক্রমিক স্তরে বিভক্ত? আচ্ছা, কয়টি পর্যায়ক্রমিক স্তরে বিভক্ত, এটা কোনটা বলতেছে বলতো? ওই যে প্রথম অংশটা কোনটা? কার্ডিয়া। কার্ডিয়ার পরে কি আছে? ফান্ডাস আছে। ফান্ডাসের পরে আছে মূল দেহ বা কার্পাস যেটাকে বলে। তারপর তুমি পাবা পাইলোরিক প্রান্ত, তারপর অ্যান্ট্রাম পাবা। টোটাল কিন্তু 5টা অংশে বিভক্ত। গবলেট কোষ পাওয়া যায় কোন অঙ্গে? অন্ত্রে পাওয়া যায় গবলেট কোষ। মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা হচ্ছে সম্ভাব্য কোশ্চেনের পার্ট। আজমল স্যার এগুলা সমাধান করবো আমরা। পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত বলছে? আচ্ছা, এটা আজমল স্যারের বইয়ে 8 থেকে 10 দেওয়া ছিল না? 8 থেকে 10 মিটার, মানে এই 10 মিটার দিলেই আনাফ। শিশুকালে মানুষের কতটি দাঁত থাকে? 2102। তাহলে 2 আর 1 3, 3 আর 2 5, 5 দুগুণে 10, আর নিচেই 10, তাহলে 10 দুগুণে 20টা। কোন দাঁত দিয়ে খাদ্য কাটা এবং ছেঁড়ার কাজ করা হয়? এটা হচ্ছে ইনসিসর, যেটা এটা দিয়ে করা হয়। ইনসিসর নাকি ক্যানাইন? কাটা এবং ছেঁড়া, ইনসিসর মোস্ট প্রবাবলি, এক্স্যাক্টলি।
কর্তন দাঁত, তাই না? ইনসিসরের বাংলা হচ্ছে কর্তন দাঁত, আর ক্যানাইন মানে হচ্ছে ছেদন দাঁত। পাকস্থলী কতটুকু খাদ্য ধরে রাখতে পারে? আচ্ছা, এটা হচ্ছে 1.5 থেকে 2 লিটার। এক্স্যাক্টলি। কোন ব্যাকটেরিয়া সংক্রমণে গ্যাস্ট্রিক আলসার নামক রোগ হয়? এইচ পাইলোরি অর্থাৎ হেলিকোব্যাক্টার পাইলোরি। ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত? ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্ত্র কতটি অংশে বিভক্ত? 3টা অংশে বিভক্ত, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ক্ষুদ্রান্ত্রের সর্বশেষ অংশকে কি বলা হয়? ইলিয়াম বলা হয়। মানুষের ক্ষুদ্রান্ত্রে কতগুলা ভিলাই থাকে? 50 লক্ষ। বৃহদন্ত্রের দৈর্ঘ্য কত? মোস্ট প্রবাবলি 1.5 মিটার। এক্স্যাক্টলি। নিচের কোনটি বৃহদন্ত্রের অংশ নয়? আচ্ছা, এই যে ডিওডেনাম, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। কোলনের আকৃতি কিরূপ? কোলনের আকৃতি ইউ আকৃতির। বৃহদন্ত্রের পায়ু সংলগ্ন থলি আকৃতির অংশকে কি বলে? পায়ু সংলগ্ন থলি আকৃতির অংশকে কি বলা হয়? এটা হচ্ছে মলাশয়। ইমিউনতন্ত্রের কোষ বহন করে নিচের কোনটি? ইলিয়াম, অ্যাপেন্ডিক্স, কোলন, জেজুনাম। মোস্ট প্রবাবলি অ্যাপেন্ডিক্স হবে, কারণ এইখানে কি হয়, অনেকগুলা কিন্তু মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে অ্যাপেন্ডিক্সে। আর এইগুলা কি করে, মিথজীবী ব্যাকটেরিয়াগুলা কিন্তু ইমিউন তন্ত্রে ভূমিকা রাখে। এটা আমরা যখন ইমিউনোলজি চ্যাপ্টারটা পড়বো, প্রতিরক্ষা চ্যাপ্টারটা যখন পড়বো, তখন আরো ভালোভাবে আইডিয়া পাবো এই সম্পর্কে। জিহ্বার কোন ধরনের খাদ্যের স্বাদকোরক নাই? ঝালের জন্য। যকৃতের লোবিউলের মাঝে মাঝে যে ফাঁকা স্থানগুলা থাকে, এইগুলাকে কি বলা হয়? সাইনোসয়েড, লোব, সাইনাস, অ্যাসিনাস। আচ্ছা, লোবিউলের মাঝে ফাঁকা স্থানগুলাকে কি বলে? লোব না, সাইনাসও না। সাইনোসয়েড নাকি অ্যাসিনাস? সাইনোসয়েড মেবি। হ্যাঁ। অগ্ন্যাশয়ের কোন অংশ থেকে পাচক রস নিঃসৃত হয়? অ্যাসিনাস, পিপি কোষ, আলফা কোষ, জাইমোজেনিক কোষ। আচ্ছা, পাচক রস মানে হচ্ছে পেপসিন। পেপসিন, তাই না? ওইটা হচ্ছে ওই যে জামাই পাগল, জাইমোজেনিক কোষ থেকে। আরে ভাইয়া, খাইছে রে। ওয়েট ওয়েট ওয়েট, লেট মি চেক। এটা তো ভাই আমি দাগানো লাইনের মধ্যে পাইলাম না আজমল স্যারের বইয়ে। অপারগতা প্রকাশ না করিয়া পারিলাম না। অ্যাসিনাস অ্যান্সারে যেহেতু অ্যাসিনাস দেশে মনে মনে রাখতে হবে, এটা কি বলবো, অপারগতা প্রকাশ করিলাম আমি। পাচক রস অ্যাসিনাস থেকে খরিত হয়। আচ্ছা, দেখে রাখবান এটা। পাকস্থলীর কোন স্তর থেকে রোগী নামক ছোট অভিক্ষেপ বের হয়? মিউকোসা স্তর থেকে। ক্ষুদ্রান্ত্রের কোন স্তর থেকে ভিলাই নামের আঙুলের মতো কতগুলো অভিক্ষেপ বের হয়? ভিলাই, তাই না? মিউকোসা, সাবমিউকোসা, পেশি স্তর, সেরোসা। বলতে পারলাম না, মেবি মিউকোসা। হ্যাঁ। গবলেট কোষ থেকে কি নিঃসৃত হয়? মিউকাস নিঃসৃত হয়। পরিণত মানুষের জিহ্বায় কতটি সাতকুড়ি থাকে? 2000 থেকে 10,000 নাকি? 2000 থেকে 10,000, এটা হচ্ছে বর্তমানে আজমল স্যারের বইয়ে দেওয়া আছে, তো 2000 থেকে 8,000 দিতে পারো। ও, আলিম স্যারের কোশ্চেন এটা, তাই না? তো শেষ ভাই, সম্ভাব্য কোশ্চেন আজমল স্যারের গুলা কাভার হয়ে গেছে। এবার এখানে চলে আসি। কোশ্চেনে বলছে কোন লালা গ্রন্থির ভাইরাস জনিত সংক্রমণকে মামস বলে? প্যারোটিড গ্রন্থি, যেটা আমাদের কানের নিচে থাকে ওইটা। কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? লাইসোজাইম এনজাইম। গ্লুকাগন কি রক্তে সুগার কমায়? নো। অগ্ন্যাশয় ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয়, একটি পলিপেপটাইড এনজাইম, ইনসুলিনের সাথে বিপরীতভাবে সম্পর্কিত। এক্স্যাক্টলি এটা। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? আচ্ছা, ভিটামিন B3, B12, B9, ভিটামিন সি। ভিটামিন B12 তো সঞ্চিত হয়। হ্যাঁ, আজমল স্যারের বই অনুযায়ী B12 এবং সি উভয়ই সঠিক, কারণ ভিটামিন বি, সি এই দুইটা কি পানিতে দ্রবণীয় ভিটামিন, এই দুইটাও তো যকৃৎ সঞ্চিত রাখে, তাই না?
কিন্তু বলছে যে দেখো B12 অধিক পরিমাণে সঞ্চিত হয়, তাই আনসার বি দেওয়া সবচেয়ে গ্রহণযোগ্য। গ্লাইকোজেন জমা থাকে কোথায়? যকৃতে। কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? টায়ালিন। যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজকে কি বলা হয়? কাপ্ফার কোষ। কোন এনজাইম অগ্নাশয়ে নাই? টায়ালিন। অনেকে এটা প্যাটাইলিন বলে, টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ যেটাকে বলে। একটা এক্সট্রা তথ্য দিয়ে রাখি, এই স্যালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে কে জানো? ক্লোরাইড। ক্লোরাইড হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে, এটা আমরা জেনে রাখো। লিভারের কোন লোবটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে? রাইট লোব। নিচের কোনটি পিত্তরসের উপাদান নয়? পিত্ত লবণ, কোলেস্টেরল, গ্লুকোজ, পানি। গ্লুকোজ কোত্থেকে আসতেছে? তাইলে তো মিষ্টি হতো ভাই ওটা। নিচের কোন গ্রন্থির নালী দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের মুখগহ্বরে উন্মুক্ত হয়? আচ্ছা, এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থির নালী, যেটা ওইটা হচ্ছে দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে উন্মুক্ত হয়। আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি উন্মুক্ত হয় হচ্ছে তোমার ফ্রেনুলাম, যেটা ফ্রেনুলামে উন্মুক্ত হয়। আর সাবম্যান্ডিবুলার গ্রন্থি হচ্ছে ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়। মানবদেহের কোন অঙ্গ ফিব্রিনোজেন তৈরি করে? ক্ষুদ্রান্ত্র, অগ্নাশয়, যকৃৎ, ফুসফুস। যকৃৎ তৈরি করে এটা। পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? প্যারাইটাল কোষ থেকে। এর আরেকটা নাম হচ্ছে অক্সিনটিক কোষ। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন বি এবং সি, এই দুইটা। নিচের কোন এনজাইমটি অগ্নাশয় রসে বিদ্যমান? আচ্ছা, অগ্নাশয় রসে বিদ্যমান কোনটা? এই যে ট্রিপসিন বিদ্যমান। মানুষের যকৃতের বাইরের দিকে আবৃতকারী পর্দার নাম কি? বোম্যান্স ক্যাপসুল। আচ্ছা, এটা সম্পর্কে বলি, এটা সম্পর্কে কিন্তু আমি যে ক্লাসটা নিয়েছিলাম দাগানো বইয়ের ক্লাস, দেখবা যে ছক, ওই ছকটা খুব সুন্দরভাবে ট্রিক দিয়ে মনে রাখার একটা ট্রিক দিয়েছিলাম, ওইটা দেখে নিও, তাহলে এই সম্পর্কে সব পারবা। তারপর মানব পিত্তরস সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক? ইহা অম্লীয় তরল, না পিত্তরস ক্ষারীয়, এনজাইম সমৃদ্ধ, নো পাকস্থলীতে পরিপাকে সহায়তা করে, যকৃতে তৈরি হয়। এটা সঠিক, ডি সঠিক। এটাই যে বলছে পাকস্থলীতে পরিপাকে সহায়তা করে, এটা হবে হচ্ছে অন্ত্রে পরিপাকে সহায়তা করে। মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ড কোনটা? ডান খণ্ড। কাপ্ফার কোষ থাকে কোথায়? যকৃতে থাকে। কোনটি মিশ্র গ্রন্থি? অগ্নাশয়। মিশ্র গ্রন্থি দেখো কোনটা কোনটা? শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয়, এগুলা হচ্ছে মিশ্র গ্রন্থি। রক্ত স্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড হলো গ্লাইকোজেন। অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় কোনটা? গ্লুকাগন। কোনটি লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? আচ্ছা, টায়ালিন হয়, মল্টেজও হয়, লিউসিন, মিউসিন, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। কোনটা হবে? মিউসিন মেবি। ও মাই গড, লিউসিন, লিউসিন, এটা হবে আনসার, লিউসিন। লিউসিন, লিউসিন, এটা আমি আগেও একবার কোশ্চেন সলভিং এর সময়, মানে আমার সময় কোশ্চেন সলভিং এ আমি এটা বারবার ভুল করতাম। লিউসিন। লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না কোনটা? লতে লালা, লতে লিউসিন। লিউসিন নিঃসৃত হয় না, এভাবে মনে রাখবেন এবার থেকে। মানবদেহে পিত্ত উৎপন্ন হয় যকৃতে। নিম্নের কোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না? বাইল সল্ট। অ্যামাইলেজের প্রধান উৎস নিম্নের কোনটা? যকৃৎ, উদ্ভিদ কোষ, অঙ্কুরিত বীজ, অগ্নাশয়। অ্যামাইলেজ হচ্ছে স্টার্চ পরিপাকে যেটা, এটা অঙ্কুরিত বীজ হবে আনসার। মাই গড, ও মাই গড, অগ্নাশয় হবে আনসার। ওকে, এটাও দেখে রাখতে হবে। আচ্ছা, এটা আমি অন্য দৃষ্টিকোণ থেকে চিন্তা করেছিলাম, তো এই কারণে আমি অঙ্কুরিত বীজ এটা আনসার হিসেবে বেছে নিয়েছিলাম।
তো অ্যামাইলেজের প্রধান উৎস অগ্নাশয়, এটা কোন পার্সপেক্টিভ থেকে বলেছে আমি বলি, মনে আছে? টাম আম, টাম আম বলছিলাম টেকনিকে। টাম তো হচ্ছে তোমার লালাতে, লালাতে থাকে মানে মুখগহ্বরে। আর আম অর্থাৎ অ্যামাইলেজ মল্টেজ এই দুইটা থাকে তো তোমার অগ্নাশয়ে, তাই না? তো তুমি পাচ্ছ না, অ্যামাইলেজ অগ্নাশয়ে পাচ্ছ। উইটসাং নালী কোথায় অবস্থিত? অগ্নাশয়ে অবস্থিত। পাকস্থলীর প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে কি নিঃসৃত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। অনুশীলনের প্রশ্ন। আচ্ছা, পরের কোশ্চেন, এটা হচ্ছে অনুশীলনের প্রশ্ন। একজন সুস্থ মানুষ প্রতিদিন কি পরিমাণ লালাক্ষরণ করে? 1200 থেকে 1500 মিলিলিটার। ডি হচ্ছে আনসার। যকৃতের কোন হরমোনটি দ্রুত ধ্বংস হয়? আচ্ছা, আমরা জানি অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন এই দুইটা হরমোন যকৃতে সবচেয়ে দ্রুত ধ্বংস হয়। ডি কোষ বা ডেল্টা কোষ থেকে খরিত হরমোনের নাম কি? সোমাটোস্ট্যাটিন। ওকে। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে কোনটা? এই অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ, যেটা এটা। গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থের পরিমাণ কত? সরি, এইটা সংখ্যামূলক তথ্য তো আমি মুখস্থ করিনি। 0.15% দেখে রাখতে পারো, যেহেতু অনুশীলনের কোশ্চেন। নিচের কোনটি থেকে টায়ালিন নিঃসৃত হয়? টায়ালিন আসে হচ্ছে আমাদের লালা গ্রন্থি থেকে। মুখ বিবরে সর্বদা কত মাত্রায় পিএইচ বজায় থাকে? আচ্ছা, 6.2 থেকে 7.4, এটা হবে না আনসার? এখানে 7.4 হবে মেবি। ওয়েট, আমি একটু বই থেকে এটা চেক করে বলি। ইয়েস, আই ওয়াজ রাইট। এখানে 6.2 থেকে 7.4 এইটা হবে আনসার। ওকে। নিচের কোনটিকে মানবদেহের জৈব রসায়নাগার বা ল্যাবরেটরি বলা হয়ে থাকে? এটা হচ্ছে যকৃতকে। কেন? কারণ এখানে প্রায় 5 শতাধিক বিক্রিয়া হয়ে থাকে, এই কারণে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। ওকে। যকৃৎ থেকে নিঃসৃত রসের নাম কি? পেপসিন, পিত্তরস, গ্যাস্ট্রিক রস, আন্ত্রিক রস। পিত্তরস। কোন ধরনের খাদ্য অতিরিক্ত ভক্ষণ করলে রক্তে ট্রাইগ্লিসাইডের মাত্রা বৃদ্ধি পায়? শর্করা। গ্লিসন্স ক্যাপসুল পাওয়া যায় কোন অঙ্গে? যকৃতে। প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের যকৃতের ওজন কত হয়ে থাকে? কত কেজি? আচ্ছা, এটা তো ভাই মুখস্থ করি নাই, দরকার না এটা। কোনটি অগ্নাশয় নিঃসৃত এনজাইম নয়? লাইপেজ, ট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, কোলাজিনেজ। ওকে। অগ্নাশয় নিঃসৃত এনজাইম নয়। আমরা যদি কার্বোহাইড্রেট পরিপাকের জন্য এনজাইমগুলোর দিকে লক্ষ্য করি অগ্নাশয়ের ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আছে অ্যামাইলেজ এবং মল্টেজ, এই দুইটা। আর যদি প্রোটিন পরিপাকের কথা চিন্তা করি, তাহলে অগ্নাশয়ে কি কি আছে? ওই যে কোলে নিয়ে টিকা দেওয়ার ট্রাই করলাম আমি, তাহলে ট্রিপসিন আছে, কোলাজিনেজ আছে, কার্বক্সিপেপটাইডেজ আছে। আর লাইপেজ তো হচ্ছে তোমার লিপিড পরিপাকের জন্য। দেখি, ফসফোলাইপেজ, হ্যাঁ ফসফোলাইপেজ তো আছে। ফসফোলাইপেজ, এই যে ফোকলাফ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, তাই না? তাহলে আছে তো, সবগুলাই আছে। আনসারে কি দিছে? ব্লাঙ্ক। হ্যাঁ, ওকে। যাই হোক, ব্লাঙ্ক থাকুক আর যাই থাকুক, ভালো একটা মানে ব্রেইন বুস্টিং তো হয়ে গেল। নিচের কোনটি হরমোন? পেপসিন, ট্রিপসিন, ইনসুলিন। এই ইনসুলিন হচ্ছে একটা হরমোন। অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটা? পেপসিন, ট্রিপসিন, রেনিন, জিলেটিনেজ। অগ্নাশয় রসে বিদ্যমান কোনটা? অগ্নাশয় রসে ট্রিপসিন আছে, কাইমোট্রিপসিন আছে। ওকে। সাক্কাস এন্টেরিকাস খরিত হয় নিচের কোনটি থেকে? সাক্কাস এন্টেরিকাস খরিত হয় অন্ত্র থেকে। আচ্ছা, সরি ফর দ্যাট।
মানুষের কত জোড়া লালা গ্রন্থি আছে? মানুষের লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। লালা গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক নিম্নের কোনটা? আচ্ছা, লালা গ্রন্থি থেকে হচ্ছে টাম অর্থাৎ টায়ালিন এবং মল্টেজ, এই দুইটা নিঃসৃত হয়। কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? আচ্ছা, শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে টাম আসলাম, এই যে টায়ালিন। কোন গ্রন্থি থেকে টায়ালিন খরিত হয়? লালা গ্রন্থি থেকে। অশর্করা থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়া কোনটা? গ্লুকোনিওজেনেসিস ব্রো। যকৃতে শর্করা সঞ্চিত রূপ কোনটা? গ্লাইকোজেন। নও। যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কোন উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষিত হয়? অশর্করা জাতীয় উপাদান থেকে, ঠিক আছে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড আসে। গ্লিসারল, এটা হচ্ছে লিপিড থেকে আসে গ্লিসারল, তো এইটাই আনসার হয়। এক্স্যাক্টলি, এটা আসে প্রোটিন থেকে, এটা আসে লিপিড থেকে। হ্যাঁ, এটা অ্যান্সার হয়। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এটাও কেন হয় না? এটাও তো হতে পারতো। এটা একটা কনফিউজড কোশ্চেন, দরকার নাই। তো এ হচ্ছে আনসার নিয়েছে এখানে। ইউরিয়া তৈরি হয় কোথায়? যকৃতে, অর্নিথিন চক্রে। যকৃৎ নালী পিত্তনালীর সাথে মিলিত হয়ে অভিন্ন যকৃৎ নালী তৈরি করে। এই অভিন্ন নালী অ্যাম্পুলা ভ্যাটার নামের নালীর মাধ্যমে কোথায় উন্মুক্ত হয়? ডিউডেনামে। গ্রেট। বহুভুজাকার কোষ দেখা যায় কোনটিতে? পাকস্থলীতে, ক্ষুদ্রান্ত্রে, যকৃতে, অগ্নাশয়ে। বহুভুজাকার কোষ দেখা যায়, এটা হচ্ছে অগ্নাশয়ে দেখা যায়। ওকে, তাই না? নাকি কি দিছে আনসার? কি যকৃৎ দিছে? আচ্ছা, এইটাই আনসার সি দেওয়া আছে। এটা ঠিক আছে, সি দিলেও হবে, কিন্তু আমি যে অগ্নাশয় বলেছি আনসারে, এটাও যে আমি একদম ভুল বলেছি তা কিন্তু না। আমার যুক্তিটা কি দেখো, তুমি যদি অগ্নাশয়ের পার্টটা বের করো বইয়ে, তুমি দেখবা যে আমি এই মুহূর্তে আমি এখন বইতে দেখতেছি, মানে আমার বলাটা কি ভুল ছিল কিনা এটা চেক দেওয়ার জন্য। দেখো, তুমি যদি দেখো অগ্নাশয় পার্টে যাও, অন্তঃক্ষরা গ্রন্থি যে পয়েন্টটা আছে ওইখানে যাও, যে প্রথম লাইনটা পড়ো। লবিউলগুলার ফাঁকে ফাঁকে কিছু বহুভুজাকার কোষ গুচ্ছাকারে অবস্থান করে, এইগুলো হচ্ছে আইলেটস অফ লঙ্গারহ্যান্স। এগুলো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে কি এই যে লবিউলগুলার ফাঁকে ফাঁকে বহুভুজাকার কোষ পাওয়া যাচ্ছে না অগ্নাশয়ে? পাওয়া যাচ্ছে তো। আবার যকৃতে যে হেপাটিক কোষ বা হেপাটোসাইটগুলো, এগুলাও কিন্তু বহুভুজাকার। তো সেই অনুযায়ী এটা আনসার নিছে ওরা, মানে কনফিউজিং কোশ্চেন আর কি। যকৃতে গ্লাইকোজেন সঞ্চয়কে কি বলা হয়? গ্লাইকোজেনেসিস বলা হয়। ওকে, গলবিলে উন্মুক্ত হয় না কোনটা? শ্বাসনালী, অন্ননালী, ইউস্টেশিয়ান নালী, উইরসাং নালী। এটা তো ভাই তোমার অগ্নাশয়ের অংশ। গলবিলে কোত্থেকে আসবে এটা? কোন গ্রন্থিটি দেখতে অনেকটা মরিচের মতো এবং গোলাপি বর্ণের? মরিচের মতো, গোলাপি বর্ণের, এটা হচ্ছে অগ্নাশয়। কোন গ্রন্থির ক্ষরণ প্রধানত পরিপাকে সহায়তা করে? গোনাড, থাইমাস, যকৃৎ, অ্যাড্রেনাল। যকৃতের। নিচের কোন তথ্যটি সঠিক নয়? মিউকাস কোষ, মিউসিন, প্যারাইটাল কোষ, হাইড্রোক্লোরিক, পেপটিক কোষ, পেপসিন, আর্জেন্টাফিন কোষ, রেনিন। এইটা এটা ভুল, কারণ রেনিন এনজাইম কোথা থেকে আসে? বৃক্ক থেকে, আর্জেন্টাফিন কোষ থেকে না। আর্জেন্টাফিন কোষ হচ্ছে ওই যে আর্জেন্টিনার মেসি সেরা, সেরোটোনিন ক্ষরণ করে। কোনটি অগ্নাশয় হতে নিঃসৃত হয় না? গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, ক্যালসিটোনিন। অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না। আচ্ছা, ইনসুলিন নিঃসৃত হয়, গ্লুকাগনও নিঃসৃত হয়। সোমাটোস্ট্যাটিন এটা হচ্ছে অগ্নাশয়ের যে ডেল্টা কোষ সেটা থেকে নিঃসৃত হয়। ক্যালসিটোনিন কিন্তু নিঃসৃত হয় না।
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্নাশয় থেকে। নিচের কোনটি থেকে গ্লুকাগন নিঃসৃত হয়? অগ্নাশয় থেকে। মিশ্র গ্রন্থি হতে নিঃসৃত হয় গ্যাস্ট্রিন, সোমাটোস্ট্যাটিন, অ্যানজিওটেনসিন, থাইরক্সিন। এই যে সোমাটোস্ট্যাটিন, হ্যাঁ এটা। মিশ্র গ্রন্থি বলতে এখানে অগ্নাশয়কে বোঝানো হয়েছে। অগ্নাশয়ের কোন কোষের ক্ষরণ রক্তে গ্লুকোজের মাত্রা কমায়? ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, সেটা আসে কোথা থেকে? বিটা কোষ থেকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনের কাজ কি? ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন আসে, যেটা আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। নিচের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম? আচ্ছা, পাকস্থলী থেকে নিঃসৃত হয় কোনটা কোনটা? লিপিডের জন্য এবং প্রোটিনের জন্য, এই দুইটা খাদ্যের উপাদানের জন্য হচ্ছে পাকস্থলী থেকে এনজাইম নিঃসৃত হয়। কার্বোহাইড্রেটের জন্য কোনো এনজাইম কিন্তু, বা শর্করার জন্য কোনো এনজাইম পাকস্থলী থেকে আসে না। তাহলে প্রোটিনের জন্য যদি দেখি পেপসিন এবং জিলেটিনেজ, আর হচ্ছে লিপিডের জন্য হচ্ছে পাকস্থলীয় লাইপেজ আছে, তাহলে কি লাইপেজ হবে মেবি, তাছাড়া তার তো দেখি না। রেনিন, পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম রেনিন। আর ইউ কিডিং ম্যান? এটা পি হতো, এটাতে গয়ের জায়গায় প হইলে এটা আনসার হয়। সম্ভাব্য প্রশ্ন চলে আসি। লালায় প্রতি 100 মিলি দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কত? 100 মিলিতে 25 মিলি অক্সিজেন, তাই না? ও না, 1 মিলি। ওয়েট, আমি এটা চেক দিয়ে নিছি। আমি যেটা বলি, আমি অলওয়েজ সংখ্যামূলক তথ্য বেশি মনে রাখার ক্ষেত্রে নিরুৎসাহিত করি। আমি যেহেতু নিরুৎসাহিত করি, আমি নিজে কিন্তু খুবই বেছে বেছে সংখ্যামূলক তথ্য মনে রাখি। সব সংখ্যামূলক তথ্য মনে রাখি না, যেমন এই সংখ্যামূলক তথ্য এই জীবনেও আসবেই, আসবে জীবনও। 1 মিলি হবে আনসার, কিন্তু আমি বলবো দরকার নেই ভাই, তুই একটা জিনিস নাই পারলি তো আসবো, নাই পারলি, কিন্তু এই ভাই মুখস্থ করার দরকার নেই। মানুষের দোকানের সামনে এবং নিচে অবস্থিত লালা গ্রন্থির নাম কি? প্যারোটিড গ্রন্থি। চোয়ালের নিচে অবস্থিত লালা গ্রন্থির নাম কি? সাবম্যান্ডিবুলার গ্রন্থি। নিচের কোনটি হরমোন ধ্বংস করে? যকৃৎ। যকৃৎ কতটুকু রক্ত সঞ্চয় করে? 1500 সেন্টিমিটার কিউব। প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের যকৃতের ওজন কত? আচ্ছা, পুরুষের ক্ষেত্রে 1.4 থেকে 1.8, আর নারীর ক্ষেত্রে 1.2 থেকে 1.4। কতটি খণ্ড নিয়ে যকৃৎ গঠিত? যকৃৎ 4টা খণ্ড, ডান এবং বাম কর্ডেট এবং ডান এবং বাম কর্ডেট, টোটাল 4টা। যকৃৎ থেকে আসা বাম এবং ডান নালী মিলে কি গঠন করে? অভিন্ন যকৃৎ নালী গঠন করে। নিচের কোনটিতে কোনো এনজাইম থাকে না? পিত্তরস, অগ্ন্যাশয় রস, আন্ত্রিক রস, লালারস। আচ্ছা, পিত্তরসে কিন্তু কোনো এনজাইম থাকে না। ইমালসিফিকেশন করে নিচের কোনটি? পিত্ত লবণ ইমালসিফিকেশন করে। কোন চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি হয়? অর্নিথিন চক্রের মাধ্যমে। বাই দ্য ওয়ে, তোমাদের একটা মোটিভেশনাল কথা বলি। দেখো, আজকে কিন্তু ইন্ডিয়া এবং ইংল্যান্ডের সেমিফাইনাল খেলা হচ্ছে। আমি কিন্তু দারুণ ক্রিকেট প্রেমী, চাইলে কিন্তু আমি লাইভ খেলা দেখতে পারতাম, কিন্তু কি করবো, দেখে লাভ আছে কোনো? যে কোনো দল জিতবে বা হারবে, যদিও আমি ক্রিকেট প্রেমী, এজন্য একদম না ছেড়ে দিয়ে যে কাজটা করছি, দেখো উপরে, দেখো স্ক্রিনে দেখতে পারতেছো, এখানে আমি স্কোরটা পিন করে রাখছি, ক্লাসও নেওয়া হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে একটু তাকাচ্ছি যে রান কত হয়েছে এটা দেখার জন্য। মাঝে মাঝে এটা ততটা আমার হার্ম করতেছে না, মানে তালে মাতাল তলে ঠিক থাকতে হবে। ইন্ডিয়া আজকে যা শুরু করছে, 17 ওভার 1 বলে 211, 4 উইকেট, 250 রান হয়ে যাবে T20-তে মেবি। আচ্ছা, আসি। যকৃৎ
যকৃৎ কোন প্রক্রিয়ায় অব্যবহৃত এবং অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড ভেঙে অ্যামিনো গ্রুপ পৃথক করে? এটা হচ্ছে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। যকৃতে কোন রক্ততঞ্চন ফ্যাক্টর সংশ্লেষিত হয় না? আচ্ছা, যকৃতে গামা গ্লোবিউলিন যেটা, এইটা কিন্তু সংশ্লেষিত হয় না। যকৃতে কিন্তু গামা গ্লোবিউলিন মানে সংশ্লেষিত হয় না। আর ওইখানে কিন্তু সরাসরি বলা নাই যে এটা আসলে কত নাম্বার ফ্যাক্টর রক্ততঞ্চনের। গামা গ্লোবিউলিন আসলে কত নাম্বার ফ্যাক্টরে? 3 নাম্বার। আচ্ছা, দেখে রাখো এটা একটু। যকৃতের নিচের কোন ভিটামিন সঞ্চিত হয়? আচ্ছা, সি সঞ্চিত হয়, ডি, এ, সবগুলা সঞ্চিত হয়, তাহলে এটা আনসার। নতুন লোহিত রক্তকণিকা গঠনের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে নিচের কোনটি? পাকস্থলী, যকৃৎ, পিত্তথলি, হৃৎপিণ্ড। আচ্ছা, নতুন লোহিত রক্তকণিকা গঠনের জন্য প্রয়োজনীয় হয় কোনটা? ভিটামিন B9 এবং ভিটামিন B12। এই দুইটা শোষণ করে কে বলতো? এই দুইটা শোষণ করে কিন্তু যকৃৎ। এই দুইটা জমা রাখার কাজ যকৃৎ করে। অন্ত্র থেকে কোনটির মাধ্যমে গ্লুকোজ যকৃতে প্রবেশ করে? হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে। যকৃতে গ্লাইকোজেনের পরিমাণ কমে গেলে অ্যামিনো অ্যাসিড এবং গ্লিসারল কিসে পরিবর্তিত হয়? আচ্ছা, গ্লাইকোজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে অ্যামিনো অ্যাসিড অর্থাৎ প্রোটিনের উৎস, গ্লিসারল এটা হচ্ছে লিপিডের উৎস, এইগুলা তখন কিসে মানে কনভার্ট হবে? গ্লুকোজে কনভার্ট হবে যদি গ্লাইকোজেনের পরিমাণ কমে যায়। এটা কোন প্রক্রিয়ায়? গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায়। ওকে, নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? রেনিন কোনো প্লাজমা প্রোটিন নয়। রেনিন হচ্ছে বৃক্ক নিঃসৃত। এটা রেনিন কি করে জানো? রেনিন হচ্ছে অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় করে, যেটা আলটিমেটলি রক্তচাপ বাড়িয়ে তোলে, সক্রিয় অ্যানজিওটেনসিনে পরিণত করে। আর অ্যানজিওটেনসিন হচ্ছে রক্তচাপ বাড়ায়। শিশুদেহে লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? আচ্ছা, আমরা জানি সাধারণত লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় হচ্ছে অস্থিমজ্জাতে, কিন্তু শিশুর দেহে মানে ভ্রূণে সেক্ষেত্রে কি হয়? লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য যে অস্থিমজ্জা খুব সুন্দরভাবে সুগঠিত হয় না, এ কারণে সেক্ষেত্রে লোহিত রক্তকণিকা উৎপাদনের কাজটা যকৃৎ করে থাকে। পরবর্তীতে যখন শিশু বড় হয় তখন কিন্তু যকৃৎ বিপরীত কাজ শুরু করে দেয়, অর্থাৎ লোহিত রক্তকণিকা ভাঙার কাজ শুরু করে দেয়। আর ভাঙার কাজে কি উৎপন্ন হয় মনে আছে? বিলিরুবিন উৎপন্ন হয়, তাই না? বিলিরুবিন পরবর্তীতে বিলিভার্ডিনে কনভার্ট হয়। আচ্ছা, না, মেবি আমি একটু উল্টা বলছি, বিলিভার্ডিন বিলিরুবিনে কনভার্ট হয়, একটু দেখে নিও এটা। পূর্ণবয়স্ক অবস্থায় কোথায় লোহিত রক্তকণিকা উৎপাদন হয়? অস্থিমজ্জাতে, অবভিয়াসলি, বললাম তো। হিম থেকে আয়রন অংশ সরে গেলে বাকি অংশ থেকে কি উৎপন্ন হয়? এই যে সেটা চলে আসছে, বিলিভার্ডিন। বিলিভার্ডিন থেকে পরবর্তীতে বিলিরুবিন আসে। হুম, বিলিভার্ডিন হচ্ছে সবুজ, যতটুকু মনে পড়তেছে। আর এই বিলিরুবিন যেটা, এটা হচ্ছে হলুদ। আমি একটা চেক দিয়ে নি, ওয়েট। অ্যান্ড ইয়া, চেক করছি, আলহামদুলিল্লাহ আমি সঠিক ছিলাম, রাইট। বিলিভার্ডিন পরবর্তীতে কোনটিতে পরিবর্তিত হয়? বিলিরুবিনে পরিবর্তিত হয়। পরের কোশ্চেন, রক্তে বিলিরুবিন জমা হলে গায়ের রং কিরূপ হয়? বিলিরুবিন হলুদ, আমরা জানি। নিচের কোনটি হিমোগ্লোবিন উৎপাদনে অস্থিমজ্জার কোষে পুনর্ব্যবহৃত হয়? আচ্ছা, আয়রন, গ্লোবিন, বিলিরুবিন, বিলিভার্ডিন। হিমোগ্লোবিন উৎপাদনে অস্থিমজ্জার কোষে পুনর্ব্যবহার হয় কোনটারে? এটা তো আজমল স্যারের বইয়ে তো পাই নাই তো, আমি খুঁজে দেখি তো। আয়রন দিছে, কি জানি ভাই কেমনে কি। ফেরিটিন হিসেবে এটা সঞ্চিত থাকে এই জন্য কিনা, হয়তো যকৃৎ ওই যে আয়রনটাকে তো ফেরিটিন হিসেবে সঞ্চিত রাখে, পরবর্তীতে হয়তো এটা আবার পুনর্ব্যবহৃত হয়। বাট একদম এক্স্যাক্ট ভাবে আজমল স্যারের বইয়ে কিন্তু এই সম্পর্কে বলা নাই, একদমই বলা নাই। পিত্তের বর্ণ কিরকম?
সবুজাভ হলুদ। কোলেস্টেরল কোথায় সংশ্লেষিত হয়? যকৃৎ কোষে, বৃক্কে, অগ্ন্যাশয়ে, হৃৎপিণ্ডে। যকৃৎ কোষে। যকৃৎ থেকে পিত্তরস নিঃসরিত হয়ে কোথায় জমা হয়? পিত্তথলিতে। প্রোটিন বিপাকের ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কি সৃষ্টি হয়? আচ্ছা, এইখানে প্রোটিন বিপাকের যে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, এখানে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়। ঠিক আছে, আমি যদি আরো একটু এক্সাক্ট ভাবে বলতে চাই, তাহলে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয় জানো? অ্যামিন উৎপন্ন হয়। প্রথমে হয় অ্যামিন, কিটো অ্যাসিড এবং অ্যামিন উৎপন্ন হয়। এই অ্যামিন পরবর্তীতে প্লাজমার H+ আয়নের সাথে মিলিত হয়ে গঠন করে হচ্ছে অ্যামোনিয়া। ওকে, নিচের কোনটি যকৃতের কাজ নয়? প্রোটিন সংশ্লেষণ, পিত্তরস জমা রাখাটা যকৃতের কাজ নয়, এটা হচ্ছে পিত্তথলির কাজ। পূর্ণবয়স্ক মানুষের যকৃতে দৈনিক কত মিলিলিটার পিত্তরস তৈরি হয়? 400 থেকে 800 মিলি। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? অগ্ন্যাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অবস্থিত। অগ্ন্যাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটা? আচ্ছা, পেপসিন, এটা তো পাকস্থলিতে আছে। অগ্ন্যাশয় রসে ওই যে টিকা দেওয়ার ট্রাই করলাম আমি, এখানে হচ্ছে ট্রিপসিন অবস্থিত। ওকে, অগ্ন্যাশয় রসে নিচের কোনটি থাকে না? টায়ালিন তো হচ্ছে তোমার লালাতে থাকে, অগ্ন্যাশয়ে থাকে না। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। গঠনগতভাবে অগ্ন্যাশয় কতটি অংশে বিভক্ত? আচ্ছা, এটা কয় অংশে বিভক্ত রে? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, গামা কোষ, এই 4 ভাগে কিনা? কিভাবে হিসাব করতে এটা? 3 ভাগে বলছে। ওয়েট, আমি একটু চেক দেই। দেখে নিয়েছি, এটা হচ্ছে বইয়ে দেখবা যে দাগানো লাইনের বাইরে, এটা নট ইম্পর্টেন্ট। মাথা, লেজ, দেহ, এই 3টা অংশ অগ্ন্যাশয়ের, নট ইম্পর্টেন্ট। ক্ষুদ্র অগ্ন্যাশয় নালিকা একত্রিত হয়ে কোনটি গঠন করার মাধ্যমে অ্যাম্পুলা ভ্যাটারে উন্মুক্ত হয়? আচ্ছা, এই যে উইরসাং নালী গঠন করে। ঠিক আছে, গ্লুকাগন গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ কি করে? বাড়ায়। গ্লুকাগন কোথা থেকে খরিত হয়? এটা হচ্ছে অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে খরিত হয়। ইনসুলিন নিচের কোন কোষ থেকে আসে? বিটা কোষ থেকে আসে। নিচের কোনটি আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে থাকে? সোমাটোস্ট্যাটিন, যেটা আসলে ডেল্টা কোষ থেকে খরিত হয় এটা। ওকে, গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ নিয়ে গঠিত? 3 ধরনের, 2 ধরনের, 4 ধরনের, 5 ধরনের। গ্যাস্ট্রিক গ্রন্থি কয় ধরনের কোষ নিয়ে গঠিত? আমরা জানি এই যে সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। এখানে বাড়তি তথ্যগুলো দেখি। 99.45% পানি থাকতে পারে। একজন মানুষ পূর্ণবয়স্ক হইলে তার 2 লিটার মতো গ্যাস্ট্রিক জুস উৎপন্ন হয় দৈনিক, তাই না? তো গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ নিয়ে গঠিত? অক্সিন্টিক কোষ, বা এটার নাম প্যারাইটাল কোষ বলা যাইতে পারে। তারপর আছে হচ্ছে তোমার মিউকাস কোষ, জাইমোজেনিক কোষ, আর্জেন্টাফিন কোষ, এই টোটাল 4 ধরনের। ওকে, গ্যাস্ট্রিক রসের কত ভাগ পানি? এই যে 99.45% পানি। পাকস্থলীর প্রাচীরে কোন কোষ থেকে মিউসিন নিঃসৃত হয়? মিউকাস কোষ থেকে। নিচের কোনটি পাকস্থলীর প্রাচীরকে হাইড্রোক্লোরিকের ক্ষতিকর দিক থেকে রক্ষা করে? মিউকাস। গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ সেরোটোনিন ক্ষরণ করে? ওই যে আর্জেন্টিনার মেসি সেরা, আর্জেন্টাফিন কোষ। পাকস্থলীর প্রাচীরে পেরিস্টালসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটা? আচ্ছা, পেরিস্টালসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে
অক্সিনটিক কোষ তো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে, আর হচ্ছে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ করে। মিউকাস কোষ মিউকাস ক্ষরণ করে, আর আর্জেন্টাফিন কোষ হচ্ছে সেরোটোনিন ক্ষরণ করে। তো সেরোটোনিনটা কিন্তু এই পেরিস্টালসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। হুম আন্তরিক রস অন্ত্রের প্রাচীরের কোন স্তর থেকে নিঃসৃত হয়? মিউকোসা স্তর থেকে। কোন গ্যাস্ট্রিক গ্রন্থি সেরোটোনিন ক্ষরণ করে? মেসি সেরা, আর্জেন্টিনার মেসি সেরা, তাহলে আর্জেন্টাফিন কোষ। নিচের কোনটি একটি অটো ইমিউন রোগ? আলিম স্যারের চলে আসছে সম্ভাব্য কোশ্চেন, যেহেতু আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা সম্ভাব্য কোশ্চেন এক্সট্রা রাইটার পড়বো না, কিন্তু অনুশীলনী এক্সট্রা রাইটার পড়বো অবশ্যই। সম্ভাব্য কোশ্চেন শুধুমাত্র আজমল স্যারের গুলা পড়বো, মানে মূল বইয়েরটা পড়বো। কোনটির উপস্থিতিতে, এগুলো হচ্ছে মেডিকেলের কোশ্চেন, কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিফিকেশন হয়? বাইল সল্ট অর্থাৎ পিত্ত লবণের উপস্থিতিতে। ট্রিপসিন জারকের জন্য সঠিক কোনটি? এন্টেরোকাইনেজের উপস্থিতিতে সক্রিয় হয়, লিপিডের উপর কাজ করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে সক্রিয় হয়, পাকস্থলীতে নিঃসৃত হয়। আচ্ছা, এটা তো না। ট্রিপসিন এটা হচ্ছে আমরা অগ্নাশয়ে পাই, পাকস্থলীতে নয়। ট্রিপসিন তো লিপিডের উপর কাজ করে না, তো এন্টেরোকাইনেজ দিয়ে সক্রিয় হয়, এটা হচ্ছে আনসার। সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় কোথায়? সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় হচ্ছে জেজুনামে। লাইপোলাইটিক এনজাইম কোনটা? লাইপোলাইটিক এনজাইম মানে হচ্ছে লিপিড পরিপাকের জন্য এনজাইম কোনটা? পালা ফোকলা আলেম। লে, লেতে কি? লেসিথিনেজ। এই যে এটা তো ভাইয়া তেন মনে করো না যে আমি আকাশ থেকে নাজিল করতেছি, এটা কিন্তু ছকটা পড়াইছিলাম, যারা ক্লাস করছো তারা জানো এটা কত ইজি। আমিষ পরিপাকের এনজাইম কোনটা? লেসিথিনেজ, ইনভার্টেজ, লাইপেজ, এলাস্টেজ। আচ্ছা, আমিষ পরিপাকের এনজাইম হচ্ছে ইলাস্টেজ। কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে? ট্রিপসিন। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? পেপসিন হচ্ছে আমিষ পরিপাককারী এনজাইম। নিম্নলিখিত কোন পদ্ধতিতে অ্যামিনো অ্যাসিড শোষণ হয় না? অ্যামিনো অ্যাসিড কোনটা? অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন। প্রোটিন থেকে ভেঙে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো। আর প্রোটিন পরিপাক হয় কিভাবে, বা প্রোটিন শোষণ হয় কিভাবে? সক্রিয়ভাবে, তাই না? যে ব্যাপন বা সক্রিয় শোষণ বা পিনোসাইটোসিস। প্যাসিভ অর্থাৎ নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়ায় কিন্তু শোষিত হয় না। সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায়? জেজুনামে। প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি? অ্যামিনোপেপটাইডেজ। হ্যাঁ, ট্রিপসিন। হ্যাঁ, কাইমোট্রিপসিন, অ্যামাইলেজ। অ্যামাইলেজ হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। পেপসিনের ক্ষেত্রে কোনটি সত্য নয়? ইহা পাকস্থলী থেকে নিঃসৃত হয়। পরিপাকের জন্য ইহা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। ইহা অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। আচ্ছা, এটা এটা সঠিক নয়, এটা পাকস্থলী থেকে নিঃসৃত হয়। মাইক্রোভিলাইগুলা একত্রিতভাবে ক্ষুদ্রান্ত্রের উপরিভাগে কি সৃষ্টি করে? ব্রাশ বর্ডার সৃষ্টি করে। পরিপাক সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়? মুখগহ্বরে কোনো এনজাইম নিঃসৃত হয় না। হয়তো ওখানে তো টায়ালিন এবং মল্টেজ নিঃসৃত হয়। চর্বি জাতীয় খাদ্যের জন্য পিত্তরসের বিশেষ লবণ প্রয়োজন হয়। হ্যাঁ, ইমালসিফিকেশন প্রক্রিয়ার জন্য একটা লবণ প্রয়োজন হয়। বৃহদন্ত্রের কোনো প্রকার খাদ্য উপাদান পরিপাক হয় না। বৃহদন্ত্রের কোনো প্রকার খাদ্য উপাদান পরিপাক হয় না। ক্ষুদ্রান্ত্রের পিএইচ ক্ষারীয় মাত্রায় থাকে। এটাও তো সঠিক। বলছে কোন তথ্যটি সঠিক নয়, তাহলে এই যে মুখগহ্বরে কোনো এনজাইম নিঃসৃত হয় না, এটা সঠিক নয়। নিম্নের কোনটি আমিষ জাতীয় উপাদান কিন্তু এনজাইম নয়? এই যে গামা গ্লোবিউলিন, এটা আমিষ কিন্তু কোন এনজাইম না। নিচের কোন বিক্রিয়াটি সঠিক?
ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল হবে, নট গ্লিসারিন। ডেক্সট্রিন, গ্লুকোজ, গ্যালাক্টোজ, সেলুলোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, প্রোটিন, ট্রিপসিন, অ্যামিনো অ্যাসিড। আমার তো সি সঠিক মনে হচ্ছে। ও মাই গড, প্রোটিনের উপর ট্রিপসিন কাজ করে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করবে, এটা সঠিক। অনেক আগের কোশ্চেন, 10-11 কোশ্চেন। নিম্নের কোনটি শ্বেতসার পরিপাকে সাহায্যকারী উৎসেচক নয়? আচ্ছা, লাইসোজাইম, এটা তো ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য একটা এনজাইম, এটা তো শ্বেতসার পরিপাকের এনজাইম নয়। নিম্নের কোনটি সঠিক নয়? লালারসে টায়ারিন নামক উৎসেচকের উপস্থিত থাকে। হ্যাঁ, প্রতিদিন প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। মিউসিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলী প্রাচীরকে রক্ষা করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে পেপসিনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে না, এটা সঠিক নয়। উল্টা পেপসিনোজেনকে তো হাইড্রোক্লোরিক আরো সক্রিয় করে দেয়। আচ্ছা, চলে আসি আমরা অনুশীলনের প্রশ্নে। কোন ধরনের খাদ্য পরিপাকের সময় ইমালসিফিকেশন ঘটে? লিপিড জাতীয়, চর্বি জাতীয়। নিচের কোন এনজাইম দুগ্ধ জাতীয় খাদ্য, আচ্ছা, দুগ্ধ জাতীয় খাদ্য পরিপাক ঘটায়? এখানে বালতি আরেকটা দুগ্ধ বলে ফেলছে। দুগ্ধ জাতীয়, ম্যালটেজ, সুক্রেজ, ল্যাকটেজ, লাইপেজ, ল্যাকটেজ। ল্যাকটেজ এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত? আচ্ছা, ল্যাকটেজ এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত, তাই না? ওই যে টাম আম আসলাম, লাতে হচ্ছে ল্যাকটেজ। ওইটা কোনটা? আমিষ। ও মাই গড, আমিষ বলতেছি কেন? শর্করা। তা ব্যাটা, শর্করা। আমিষ আমিষ কেন বললাম? আমিষ তো ওই যে পাজিকে কোলে নিয়ে টিকা দেওয়ার ট্রাই করলাম আমি। আর শর্করা হচ্ছে টাম আম আসলাম। আর লিপিডের জন্য হচ্ছে পালা ফোকলা আলেম। নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী হয়? পাকস্থলীর এনজাইমগুলা, পেপসিন। ওকে। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? আমিষ পরিপাককারী এনজাইম কোনগুলা মনে আছে? এই যে রেনিন। নো নো নো, ল্যাকটেজ, ল্যাকটেজ। ল্যাকটেজ হচ্ছে আমিষ পরিপাককারী এনজাইম। টাম আম আসলাম, এটা তো আমিষ না, শর্করা পরিপাক। লাইপেজ হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইম। আইসোমল্টেজ, মল্টেজ, এটাও তো শর্করা। তাহলে রেনিন হচ্ছে এই যে দুধের আমিষ পরিপাককারী এনজাইম হচ্ছে রেনিন। দুধের আমিষের নাম কি? কেসিন। দুধের আমিষের নাম হচ্ছে কেসিন, আর পরিপাককারী এনজাইম হচ্ছে রেনিন। ওকে ডিয়ার, গ্রেট। চর্বি পরিপাককারী এনজাইম কোনটা? পেপসিন, কোলাজিনেজ, রেনিন, ট্রিপসিন। নো। লাইপেজ, ফসফোলাইপেজ, এক্স্যাক্টলি এইটা। সুক্রেজ, সুক্রেজ এনজাইম সুক্রোজকে ভেঙে কি তৈরি করে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি করে। নিচের কোন এনজাইমটি অ্যামাইলোলাইটিক? অ্যামাইলোলাইটিক মানে হচ্ছে শর্করা পরিপাককারী। টাম আম আসলাম, এই যে মতে মল্টেজ। নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম? ট্রিপসিন, কোলাজিনেজ, কাইমোট্রিপসিন, ফসফোলাইপেজ, কোলাজিনেজ, লাইপেজ, পেপসিন, অ্যামাইলেজ। এই যে ট্রিপসিন, কোলাজিনেজ, এইটা। কোনটি আহারের পর কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি দেহে শোষিত হয়? খনিজ লবণ। স্নেহদ্রব্য পরিপাকের সর্বশেষ উপাদান কোনটা? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। স্টার্চ প্লাস গ্লাইকোজেন এনজাইম মল্টেজ। এই বিক্রিয়াটি কোন এনজাইমের প্রভাবে সংগঠিত হইল? আচ্ছা, এটা হচ্ছে ট্রিপসিন, মল্টেজ, অ্যামাইলেজ, অ্যামাইলেজ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আম। মুখগহ্বর হচ্ছে টায়ালিন আর মল্টেজ অর্থাৎ টাম, তাই না? আর আম হচ্ছে
তোমার অগ্নাশয়িক রসে, ওইখানে অ্যামাইলেজ প্রথমে মল্টোজে কনভার্ট করে, পরবর্তীতে মল্টেজ এনজাইম মল্টোজকে একদম জায়গা মতো পৌঁছায় দেয়। কোনটি দুগ্ধ প্রোটিন পরিপাককারী এনজাইম? রেনিন। আর আমিষের নাম হচ্ছে কেসিন, ঠিক আছে? কেসিন হচ্ছে আমিষ, আর এখানে যে এনজাইম সেটা হচ্ছে রেনিন। ওকে। মানুষের অন্ত্রে ভিলাইয়ের সংখ্যা কত? 50 লক্ষ। মুখগহ্বরে কোন খাদ্যটির আংশিক পরিপাক ঘটে? শর্করা জাতীয় খাদ্যের। কাইল এক ধরনের এনজাইম ফিব্রিনোজেন, লসিকা, থ্রোম্বোপ্লাস্টিন। কাইল এক ধরনের লসিকা। কেসিন প্লাস পানি একটা এনজাইম কাজ করছে, প্যারাকেসিনে কনভার্ট করছে, নিচের কোনটা সঠিক? রেনিন। কোন হরমোন ক্ষুদ্রান্ত্রে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে? আচ্ছা, ইনসুলিন, গ্লুকোকর্টিকয়েড, থাইরক্সিন, কর্টিসল। থাইরক্সিন হচ্ছে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে থাকে। এবার আসি সম্ভাব্য কোশ্চেন। জাস্ট আজমল স্যারের সম্ভাব্য কোশ্চেনগুলো আমরা দেখব। তো চলো শুরু করি। শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কোথা থেকে শুরু হয়? এটা হচ্ছে মুখগহ্বর থেকে, টায়ালিন মল্টেজ দিয়ে। টায়ালিন জটিল শর্করাকে কিসে পরিণত করে? মল্টোজে পরিণত করে। মল্টোজকে কিসে পরিণত করে? গ্লুকোজে পরিণত করে। পাকস্থলী থেকে কি ক্ষরিত হয়ে খাদ্যবাহিত অধিকাংশ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত চর্বি পরিপাককারী এনজাইম কোনটা? গ্যাস্ট্রিক লাইপেজ। অধিকাংশ খাদ্যবস্তুর পরিপাক হয় কোথায়? ক্ষুদ্রান্ত্রে। এন্টেরোকাইনেস কোথায় থাকে? আন্ত্রিক রসে থাকে। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে কোনটা? এন্টেরোকাইনেস। ট্রিপসিন প্রোটিনকে ভেঙে কিসে পরিণত করে? আচ্ছা, ট্রিপসিন প্রোটিনকে ভেঙে কিসে পরিণত করে? এটা হচ্ছে পলিপেপটাইডে পরিণত করে। কাইমোট্রিপসিনোজেন কিসের সাহায্যে সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত হয়? ট্রিপসিনের সাহায্যে। আর ট্রিপসিনোজেন এন্টেরোকাইনেজের মাধ্যমে ট্রিপসিনে পরিণত হয়। প্রোটিওজ এবং পেপটন জাতীয় আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে কোন এনজাইম? প্রোটিওজ এবং পেপটন জাতীয় আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে কোন এনজাইম? এটা হচ্ছে ট্রিপসিন। অ্যামাইলেজ স্টার্চকে কিসে পরিণত করে? আচ্ছা, এটা হচ্ছে তোমার অগ্নাশয়ে থাকে হচ্ছে অর্থাৎ অ্যামাইলেজ আর হচ্ছে মল্টেজ, এই দুইটা থাকে হচ্ছে অগ্নাশয়ে। তো সেক্ষেত্রে কি হয়? অ্যামাইলেজ প্রথমে স্টার্চের উপর কাজ করে মল্টোজে কনভার্ট করে, মল্টোজের উপর মল্টেজ ক্রিয়া করে গ্লুকোজে কনভার্ট করে। হ্যাঁ। লাইপেজ চর্বিকে কিসে পরিণত করে? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এ ও বি উভয়। তাহলে নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিওটাইডে পরিণত করে নিচের কোনটি? নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিওটাইডে পরিণত করে হচ্ছে নিউক্লিয়েজ এনজাইম। ফসফোলাইপেজ ফসফোলিপিডকে কিসে পরিণত করে? ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। নিচের কোনটি স্নেহ পরিপাককারী এনজাইম নয়? মল্টেজ, এটা তো আমিষ বলতেছি, শর্করা পরিপাককারী এনজাইম। ক্ষুদ্রান্ত্রের কোন অংশে পরিপাকের চূড়ান্ত পর্যায়ের শেষে উৎপন্ন পদার্থ শোষিত হয়? জেজুনামে। ও মাই গড, পরিপাকের চূড়ান্ত পর্যায়ের শেষে উৎপন্ন পদার্থ শোষিত হয় ইলিয়ামে। ওয়াই? ইলিয়ামে তো এই কোশ্চেনটা একটু মার প্যাচ দেওয়া কোশ্চেন। দেখো, ইলিয়ামে হচ্ছে মূলত ভিটামিন শোষিত হয়। এখন বলতে যে পরিপাকের চূড়ান্ত পর্যায়ে শেষে উৎপন্ন পদার্থ, এ কমপ্লিকেটেড হয়ে যায় অনেকটা, দরকার নেই।
সাধারণত প্রতি ঘন্টায় কত মিলি পানি শোষিত হয়? আচ্ছা, এটা দরকার নাই। রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে কিসে পরিণত করে? প্যারাকেসিনে। বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে? ভিটামিন ই। ভুল বললাম, ভিটামিন কে হবে। এটা আমি একটু চেক করি। আমি এটা ভেরিফাই করে নিছি, ভিটামিন কে হবে আনসার। ওকে, নিচের কোন খাদ্য উপাদান কোষ কর্তৃক সরাসরি গৃহীত হয়? এটা হচ্ছে ভিটামিন। ভিলাইয়ের কাজ হচ্ছে উৎসেচক নিঃসরণ করা, শোষণ অঞ্চল বৃদ্ধি করা। হ্যাঁ, এটা। শর্করা জাতীয় খাদ্যকে শোষণের আগে কিসে পরিবর্তিত হতে হয়? শর্করা হচ্ছে গ্লুকোজে কনভার্ট হয়, ঠিক আছে, শোষণের আগে। ভিলাই থেকে বেরিয়ে কৈশিক জালিকা কোথায় যুক্ত হয়? হেপাটিক পোর্টাল শিরা, রেনাল পোর্টাল শিরা, হেপাটিক শিরা, রেনাল ধমনী। ভিলাই থেকে বেরিয়ে কৈশিক জালিকা কোথায় যুক্ত হয়? হেপাটিক পোর্টাল শিরা মেবি। হ্যাঁ। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল কোন প্রক্রিয়ায় ভিলাইয়ের স্তম্ভাকার এপিথেলিয়াম কোষে প্রবেশ করে? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল কোনটা থেকে আসে? এটা হচ্ছে তোমার চর্বি থেকে আসে, যেটা তোমার নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়। মেবি এটা অহিস্রবণ, ব্যাপন। রিয়েলি? কাইলোমাইক্রন কোন প্রক্রিয়ায় কোষ ত্যাগ করে? কি জানি ভাই, ব্যাপন হবে নাকি এক্সোসাইটোসিস? এটা এগুলো আসে না। আচ্ছা, শেষ, আজমল স্যারের গুলা শেষ সম্ভাব্য কোশ্চেন। চলে আসি মেডিকেলের কোশ্চেনে। নিচের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত? এন্টেরিক স্নায়ুতন্ত্র। ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে পানপাত্র সেল থাকে? মিউকোসা স্তরে থাকে। কোন হরমোন পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে? গ্যাস্ট্রিন হরমোন। মানবদেহের কোন অঙ্গে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায়? ক্ষুদ্রান্ত্রে। আস্তাগফিরুল্লাহ, বৃহদান্ত্র। গবলেট কোষ, গবলেট। এটা তো ক্লাসেও নিজেই করাইছিলাম, নিজেই ভুলে গেছি। গবলেট মানে কি? গবলেট বলতে আমাদের কিন্তু মোটা চেহারার কোনো একটা মানুষের কথা চিন্তা করে। তো বৃহৎ, সে হচ্ছে বৃহৎ আকৃতি। গবলেট বৃহৎ আকৃতি, বৃহৎ, বৃহদান্ত্র। গবলেট মোটা, বৃহদান্ত্র। অন্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে? মিউকোসা স্তরে। নিচের কোন জোড়াটি লোকাল হরমোনের উদাহরণ? খাইছে। ইনসুলিন, অ্যাড্রেনালিন, থাইরক্সিন, সিক্রেটিন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। সিক্রেটিন, অ্যান্টেরোগ্যাস্টেরন। কি জানি, সি হবে মনে হয়। হ্যাঁ, সিক্রেটিন এবং অ্যান্টেরোগ্যাস্টেরন, এটা হচ্ছে লোকাল হরমোন। নিম্নের বাম দিকের কোনটি ডান দিকের কোনটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? গ্যাস্ট্রিন আন্ত্রিক রস নিয়ন্ত্রণ করে, ন। কলসিস্টোকাইনিন লালা নিঃসরণ নিয়ন্ত্রণ করে, সিক্রেটিন অগ্নাশয় রস নিঃসরণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, সি হচ্ছে কারেক্ট। নিম্নের কোনটি এক কোষী গ্রন্থি? গবলেট, অগ্নাশয়, লালা, যকৃৎ। এক কোষী গ্রন্থি কোথায় পাইছে এটা? গবলেট নাকি? হ্যাঁ, তাহলে গবলেট কোষ কোথায় বেশি থাকে মনে আছে? গবলেট কোষ বৃহদন্ত্রে বেশি থাকে। অনুশীলনীর কোশ্চেন, পরিপাকের সাহায্যকারী উৎসেচক কোনটি?
গ্লুকাগন, অ্যাড্রেনালিন, ইনসুলিন, সিক্রেটিন। সিক্রেটিন এটা হচ্ছে অগ্নাশয় রস নিঃসরণ নিয়ন্ত্রণ করে, আর যেটা পরিপাকে সাহায্য করে আলটিমেটলি। মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত কোনটা? এন্টেরিক স্নায়ুতন্ত্র। মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণকারী কেন্দ্র মস্তিষ্কের কোথায় অবস্থিত? হাইপোথ্যালামাসে অবস্থিত। নিচের কোন হরমোনটি লিভার গুণন গ্রন্থিকে উদ্দীপিত করে? এন্টেরোকাইনিন, সিক্রেটিন, গ্যাস্ট্রিন, সোমাটোস্ট্যাটিন। আনসার কি হবে? ব্লাঙ্ক। কি বলছে যে অপশনে সঠিক উত্তর নাই, কিন্তু আলিম স্যারের এখানে এ দেওয়া, এন্টেরোকাইনিন দেওয়া আছে। আজমল এবং আলিম স্যারের বইয়ের তথ্য অনুযায়ী সঠিক উত্তর হবে এন্টেরোক্রাইনিন। এন্টেরোক্রাইনিন হবে সঠিক উত্তর। এখানে আছে ক্রাইনিন, ওকে, কাইনিন না, এন্টেরোক্রাইনিন। ডিউডেনামের প্রাচীরে ডেল্টা কোষ থেকে খরিত হরমোন কোনটা? সোমাটোস্ট্যাটিন। রক্তে কোন হরমোনের মাত্রা বেড়ে গেলে ক্ষুধার উদ্রেক হয়? গ্রিলিন হরমোন। পরিপাকে ক্রিয়াশীল সিক্রেটিন হরমোন কোথা থেকে খরিত হয়? পরিপাকে ক্রিয়াশীল সিক্রেটিন হরমোন কোথা থেকে খরিত হয়? সিক্রেটিন খরিত হয় হচ্ছে অগ্নাশয় থেকে। আশরাফ স্যার, স্যার যে কি দিছে ভালো বোঝা যাচ্ছে না। অগ্নাশয় হবে নাকি ডিউডেনাম হবে, এটা একটু ওয়েট, আমি একটু দেখার চেষ্টা করি। এটা আমি চেক করে নিয়েছি, এটা আনসার হবে হচ্ছে ডিউডেনাম, অগ্নাশয় নয়। আর আনফরচুনেটলি এই কোশ্চেনটা আউট অফ ট্র্যাক, এই জায়গা সম্পর্কে আজমল স্যারের বইয়ে, আলিম স্যারের বইয়ে বলাই নাই। সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয় নিচের কোনটি থেকে? ডেল্টা কোষ থেকে, অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে। হ্যাঁ। নিচের কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়? এন্টেরোগ্যাস্ট্রন, এন্টেরোক্রাইনিন, এন্টেরোকাইনিন, ডিওক্রাইনিন। এন্টেরোগ্যাস্ট্রনকে বলা হয় এটা, ওকে। পাকস্থলীর প্রাচীরের স্তর 9 কোনটি? লোবিউল। পাকস্থলীর এইচসিএল অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? গ্যাস্ট্রিন হরমোন। সম্ভাব্য কোশ্চেনে চলে আসি। কত ধরনের প্রতিবর্ত ক্রিয়া মুখগহ্বরের লালাক্ষরণ নিয়ন্ত্রণ করে? 2 ধরনের, সাপেক্ষ প্রতিবর্ত এবং অনপেক্ষ প্রতিবর্ত। মস্তিষ্ক থেকে কোন নিউরনের সাহায্যে স্নায়ু উদ্দীপনা লালা গ্রন্থিতে যায়? সেন্সরি মেবি। ও মাই গড, মোটর। যে প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্ক হয়ে অতিক্রম করে তাকে কি প্রতিবর্ত বলে? সাপেক্ষ, করটিক, অনপেক্ষ, স্পাইনাল। আজমল স্যারের বইয়ে এটা আসলে আছে, আছে এটা আসলে মস্তিষ্ক হয়ে অতিক্রম করে। আমরা জানি সাপেক্ষ অনপেক্ষ কি। সাপেক্ষ মানে হচ্ছে যেটা জন্মগতভাবে প্রাপ্য না, আর অনপেক্ষ হচ্ছে জন্মগতভাবে যেই প্রতিবর্ত ক্রিয়া, সেটা হচ্ছে অনপেক্ষ। মানে এটা মেবি করটিক হবে, যেহেতু মস্তিষ্কের ভেতর দিয়ে অতিক্রম করতেছে। হ্যাঁ। খাদ্যের, এটা কিন্তু বইয়ে নাই, আমি কিন্তু বেসিক থেকে বললাম। খাদ্যের স্নায়ু উদ্দীপনা মস্তিষ্ক থেকে কোন স্নায়ুর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায়? ভেগাস স্নায়ুর মাধ্যমে। গ্যাস্ট্রিক জুস ক্ষরণের গ্যাস্ট্রিক পর্ব কোথায় অনুষ্ঠিত হয়? পাকস্থলীতে। পরিপাক এনজাইম ক্ষরণে অগ্নাশয়কে উদ্দীপ্ত করে কোনটি? পরিপাক এনজাইম ক্ষরণে অগ্নাশয়কে উদ্দীপ্ত করে কোনটা? আচ্ছা, সুক্রেজ, কোলেসিস্টোকাইনিন, লাইপেজ, অ্যামাইলেজ। কোলেসিস্টোকাইনিন।
পাকস্থলীতে পরিপাকের স্নায়বিক এবং গ্যাস্ট্রিক ধাপে কোন স্নায়ু যকৃৎকে পিত্ত এবং অগ্নাশয়কে এনজাইম ক্ষরণে উদ্দীপিত করে? ভেগাস স্নায়ু সম্ভবত, হ্যাঁ। অগ্নাশয়ের বৃদ্ধি ও বিকাশে কোন হরমোন কাজ করে? সিক্রেটিন, গ্যাস্ট্রিন, কোলসিস্টোকাইনিন, এন্টেরোকাইনিন। সিক্রেটিন। হ্যাঁ, তা কোলসিস্টোকাইনিন হবে আনসার। বইয়ে নাই। নিচের কোনটি খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন নয়? আচ্ছা, এটার আনসার হচ্ছে থাইরক্সিন। কেন? কারণ থাইরক্সিন কি করে জানো? থাইরক্সিন হচ্ছে, হ্যাঁ, ডিজিটাল ডেটক্স চলে আসলো। থাইরক্সিন হচ্ছে প্রোটিন শোষণে সাহায্য করে। প্রোটিন শোষণে সাহায্য করে, পরিপাকে নয়, ঠিক আছে। তারপর কোশ্চেন, কোনটি যকৃৎকে পিত্ত ক্ষরণের জন্য উদ্দীপিত করে? এটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। আও মাও, হোয়াট? সিক্রেটিন, রিয়েলি? ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা, এইটা তুমি যদি দেখো 172 পৃষ্ঠায় অগ্নাশয় রস এবং পিত্ত নিঃসরণ, এই জায়গাটায় যদি তুমি দেখো, একদম শেষের দিকে দেখো, কোলেসিস্টোকাইনিন অগ্নাশয়কে এনজাইম সৃষ্টির জন্য এবং পিত্তথলিকে পিত্ত নিঃসরণের জন্য। মানে কি বুঝতে পারছো? কোলেসিস্টোকাইনিন হচ্ছে পিত্তথলিকে পিত্তথলিকে পিত্ত নিঃসরণ, ঠিক আছে। এটা হচ্ছে পিত্তথলিকে পিত্ত নিঃসরণে সাহায্য করে। আর সিক্রেটিন কি করে? সিক্রেটিন হচ্ছে যকৃৎকে পিত্ত নিঃসরণে সাহায্য করে, ঠিক আছে। যকৃৎকে পিত্তক্ষরণে সাহায্য করে হচ্ছে সিক্রেটিন। মাস্ট রিমেম্বার, এটা দারুণ কোশ্চেন, পছন্দ হয়েছে কোশ্চেনটা। এটা হচ্ছে যকৃৎকে, ওকে, এটা হচ্ছে যকৃৎকে পিত্ত নিঃসরণে সাহায্য করে হচ্ছে সিক্রেটিন। দারুণ কোশ্চেন, পছন্দ হয়েছে কোশ্চেনটা। নিচের কোন হরমোন ক্ষুদ্রান্ত্রের ব্রুনার্স গ্রন্থিকে উদ্দীপিত করে? এন্টেরোক্রাইনিন ও ডিওক্রাইনিন। এটা আউট অফ কন্ট্যাক্ট। প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা? সিক্রেটিন। লালাক্ষরণে কোন স্নায়ুর ভূমিকা মুখ্য? এটা তো নাই ভাই, কোসোফ্যারেঞ্জিয়াল এবং ফেসিয়াল স্নায়ু। ওকে, গ্লসোফ্যারেঞ্জিয়াল এবং ফেসিয়াল স্নায়ুর ভূমিকা মুখ্য। নিচের কোন হরমোন মানুষের দেহে ওজন নিয়ন্ত্রণ করে? মাথা ম্যাডামের কোশ্চেন, যেহেতু সম্ভাব্য কোশ্চেন আমরা স্কিপ করব, এটা তো অনুশীলনের কোশ্চেন নয়। মেডিকেলের কোশ্চেনে চলে আসি, স্থূলতা সম্পর্কে। বিএমআই যদি এত হয় তাহলে স্থূলতার কোন স্তরে আছে? আচ্ছা, 18.5 থেকে 24.99 পর্যন্ত স্বাভাবিক, 25 থেকে 29.99 হচ্ছে অতিরিক্ত, 30 থেকে 34.99 প্রথম স্তর, 35 থেকে 39.99 হচ্ছে দ্বিতীয় স্তর। তাহলে আনসার দ্বিতীয় স্তর। বিএমআই এর সাথে অসুস্থতার সম্পর্ক নাই। 28 হলে ব্যক্তির ওজন স্বাভাবিক বোঝায়, নো। কিলোগ্রামে দেহের ওজন এবং মিটারে উচ্চতার বর্গের অনুপাত, হ্যাঁ, কেজি পার মিটার স্কোয়ার। তাহলে সি হচ্ছে আনসার। কোনটি সঠিক? বিএমআই যদি 40-এর চাইতে সমান বা বড় হয় তাহলে স্থূলতার প্রথম স্তর, নো। এশিয়ানদের মধ্যে স্থূল হওয়ার প্রবণতা বেশি। ব্যারিয়াট্রিক্স স্থূলতা বিষয়ক চিকিৎসা বিজ্ঞানের শাখা, হ্যাঁ। একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের বডি মাস ইন্ডেক্স কত? এই যে এটা। স্থূলতার সাথে নিচের কোন রোগটি সম্পর্কযুক্ত নয়? টাইপ 1 ডায়াবেটিস, ডায়াবেটিস মেলিটাস। এটা হচ্ছে টাইপ 1 কেন হয় জানো? এটা হচ্ছে মায়োকার্ডিয়াল বলতে, সরি, এটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের কারণে হয়, ঠিক আছে। আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে স্থূলতার কারণে হয়। নিচের কোনটি অতিরিক্ত ওজন নির্দেশ করে? 25 থেকে 29.99, এটা। স্থূলতার সহিত সম্পর্কযুক্ত রোগ কোনটি? করোনারি হার্ট ডিজিজ, রক্তশূন্যতা, রেনাল ফেলিওর। করোনারি হার্ট ডিজিজ।
অনুশীলনীর কোশ্চেন, নিচের কোনটি স্থূলতার প্রথম স্তর? আচ্ছা, অতিরিক্ত হচ্ছে 25 থেকে 29.99, আর 30 থেকে 34.99 হচ্ছে প্রথম স্তর। গ্রেট। রবিনের দেহের ওজন সূচক হচ্ছে 38, তাহলে তার ওজনকে কি বলা যায়? আচ্ছা, 38 যদি হয়, আমরা জানি যে 18.5 থেকে 24.99 হচ্ছে প্রাথমিক, মানে স্বাভাবিক। তারপর 25 থেকে 29 হচ্ছে অতিরিক্ত, 30 থেকে 34.9 হচ্ছে প্রথম স্তর, আর 35 থেকে 39.99 হচ্ছে দ্বিতীয় স্তর। তাহলে স্থূলতার দ্বিতীয় স্তরে। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার মুতাসিম দরকার নাই। দ্বাদশ শ্রেণীর ছাত্র জনের উচ্চতা এত এবং ওজন এত, মেডিকেলের জন্য না, এটা দরকার নাই। একজন ব্যক্তির বিএমআই এত হইলে তিনি স্থূলতার কোন স্তরে আছেন? মনে করতে পারো ভাই এটা ম্যাথ, মেডিকেলেও তো ম্যাথ আসে, বায়োলজির ম্যাথ আসে না ভাই, ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথ আসে, বায়োলজির এই ধরনের ম্যাথ দরকার নাই। একজন ব্যক্তির বিএমআই এত হইলে তিনি স্থূলতার কোন স্তরে আছেন? 38 যদি হয় তাহলে দ্বিতীয় স্তরে আছে। কোনটি অতিরিক্ত চর্বি জমা হওয়া জনিত স্বাস্থ্যগত সমস্যা? অতিরিক্ত চর্বি জমা হওয়া মানে হচ্ছে স্থূলতা, ঠিক আছে? এটা হইলে কি হয়? এই যে জনাব কামালের বিএমআই এর মান এত হইলে তিনি স্থূলতার কোন শ্রেণীভুক্ত? 29.99 পর্যন্ত হচ্ছে অতিরিক্ত, তাহলে 31 হচ্ছে প্রথম স্তর, প্রথম শ্রেণীর স্থূলতা। বিএমআই যদি 30 থেকে 34.9 রেঞ্জ হয় তাহলে কোন শ্রেণীর স্থূলতার প্রথম স্তর? আদর্শ দৈহিক ওজনের কি পরিমাণ বা তারও বেশি পরিমাণ মেদ, এগুলা কি সম্ভাব্য কোশ্চেন। আচ্ছা, কি পরিমাণ মেদ সঞ্চিত হইলে স্থূলতা বলে? আদর্শ দৈহিক ওজনের 20%। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা এবং অস্ত্রোপচার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? ব্যারিয়াট্রিক্স। প্রাডের উইলি সিনড্রোম এ কি কারণে স্থূলতা দেখা দেয়? খাইছে রে, এটা কি কেমনে, কি জিনগত নাকি? হ্যাঁ, কোশ্চেনটা কেমন জানো? মানুষের দেহের ওজন সূচক বিএমআই কত এর বেশি হলে তাকে স্থূল প্রকৃতির বলে বিবেচনা করা হয়? আচ্ছা, 24.99 পর্যন্ত হচ্ছে স্বাভাবিক, 25 থেকে 29.99 হলে অতিরিক্ত, আর 30 থেকে 34.99 পর্যন্ত হচ্ছে স্থূলতার প্রথম স্তর। তাহলে 30 যদি হয় তাহলে অতিরিক্ত বলা হবে সেটাকে। বিশ্বব্যাপী মানুষের স্থূলতার মান নির্ণয় কি মানদণ্ড ব্যবহার করা হয়? বিএমআই। তো আলহামদুলিল্লাহ, উই আর ডান। 304টা কোশ্চেন, এর মধ্যে আমরা অনেকগুলা কোশ্চেন স্কিপ করেছি, মানে মেবি 50টা মতন কোশ্চেন অন্তত স্কিপ করা হয়েছে সম্ভাব্য কোশ্চেনের প্যাটার্ন থেকে। তো বলা যায় যে 250 মতো কোশ্চেন আমরা সলভ করতে পারছি। আলহামদুলিল্লাহ, ভালো একটা প্রস্তুতি হয়েছে।